পুষ্টি আটার সুস্বাদু রুটি, এর সাথে যাই খাবেন অসাধারণ টেস্ট পাবেন। কি আসছো তো? কয়টা বাজে তুমি দেখছো? অফিসে তো উঠো উঠো, দেরি হচ্ছে। আর একটু ঘুমাই প্লিজ। আর ঘুমানোর সময় নাই যে। বাবা সারা রাত না ঘুমাইলে সমস্যা হয় না, কিন্তু এই সকালবেলা আধা ঘন্টা ঘুমাইলে সারাদিনে এনার্জি পাওয়া যায়। প্লিজ আমি একটু ঘুমাই। ওপো, তোমার না এখন উঠতে হবে। আমি বলেছি উঠবা মানে এখনই উঠবা। তুমি উঠো। তুমি এইরকম করতেছো কেন? দেশে কি যুদ্ধ লাগছে? একজন সৈনিক কম পড়ছে, আমাকে ঘুম থেকে উঠে যুদ্ধে পাঠাবা? আমি একটু ঘুমাই প্লিজ। শোনো না, এখন যদি আমি নিজ হাতে এক কাপ গরম গরম কফি বানিয়ে আনি তাহলে কেমন হয় বলো তো? এত সুন্দর করে এত বলো নাই কেন? এই যে এখন বললে এক কাপ কফি নিয়ে আসি, তাকে বলবো না, তাহলে উঠে যাইতাম তো। ঠিক আছে, তাহলে এখন সুন্দর করে ঘুম থেকে উঠে যাও। আমার কফি বানাতে সময় লাগবে না, আমি যাতে এসে দেখি তুমি ফ্রেশ হয়ে গেছো। ওকে, উঠো 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 উঠো, 2 মিনিট লাগবে। কি রে, জামাই ফোন থেকে উঠেছে? হ্যাঁ অবশ্যই তো। এ কফি কার জন্য? কার জন্য আবার? অপুর জন্য। জামাই 7 সকালে ঘুম থেকে উঠেছে বলে তাকে কফি বানিয়ে খাওয়াতে হবে? এভাবে তো লাই পেয়ে যাবে। জামাইকে সবসময় টাইটের মধ্যে রাখতে হয়, হাতের মুঠায় রাখতে হবে জামাইকে। এ সমস্ত আজেরা কাজ আর করবি না। আজের কাজ কোথায় মা? হাজবেন্ডের জন্য একটা কফি বানিয়েছে জাস্ট। না, বানাবি না। এত আদিক্ষেতা দেখানোর কোনো দরকার নেই। কফি খেতে হলে নিজে বানিয়ে খাবে। তুই কেন কষ্ট করে বানাতে যাবি? তুই একটা শিক্ষিত মেয়ে হয়ে জামাইয়ের জন্য কফি বানাবি? মা কি বলো দিয়ে এগুলো? হাজবেন্ডকে এক কাপ কফি বানিয়ে দিব, যেটার মধ্যে শিক্ষিত অশিক্ষিত আর কি আছে? তোর বয়স কম, তুই বুঝবি না। আমাকে কখনো দেখেছিস তোর বাবাকে কফি বানিয়ে খাওয়াতে? দেখিসনি। সারা জীবন তোর বাবা আমাকে কফি বানিয়ে খাইয়েছে। এর জন্য বলি কি যে একটু টাইটের মধ্যে রাখতে, যেমন তোর বাবাকে রেখেছি। এই জন্যই তোর বাবা কোনোদিন আমার মুখের উপর কথা বলতে সাহস পায়নি। তুমি বাবাকে বানিয়ে খাওয়ানি দেখে আমিও কি অপুকে একটু কফি বানিয়ে খাওয়াতে পারবো না? তোর বয়স কম, অভিজ্ঞতাও কম। এর জন্য তো তোকে বলে বলে বোঝাতে হচ্ছে, শেখাতে হচ্ছে সবকিছু। আর এ কারণে আমি তোর বাবাকে রেখে তোর কাছে এসেছি। গত 3 মাস ধরে তোকে ট্রেনিং এর জন্য এখানে আছি। একটা কথা বলার সাহস পেয়েছে তোর বাবা? পায়নি। আর এটাই হচ্ছে টেকনিক, সংসারে নিজের ক্ষমতা প্রতিষ্ঠা করার। কিন্তু আমার সব একদম ভালো লাগে না। ফাঁক নেমে বলে কি, এগুলোর অনেক দরকার আছে, বুঝেছিস? দে কফিটা দে, আমি খাই। জামাইকে বলবি নিজের কফি নিজে বানিয়ে খেতে। আর যখন বলবি একটু খেয়াল রাখবি নিজের গলাটা যেন একটু চড়া হয়। ব্যাপারটা যখন খাওয়ার, জাস্ট এনজয়। আর সয়াবিন তেলটা নিশ্চিন্তে ছেড়ে দিন আমাদের হাতে। পুষ্টি, ভালো খান, ভালো থাকুন। কি ব্যাপার, তোমার হাত খান কেন? কফি কই? কিচেন কফি। আর তোমার যদি কফি খাইতে ইচ্ছা করে তাহলে এক কাজ করো, বানায় খাও।
আরে বাবা, তুমি তো বলে গেলা যে কফি নিয়ে আসতেছো। শুনে, আমি কফি বানাইতে পারবো না, কারণ আমি কফি খাবো না এখন। তোমার খেতে ইচ্ছা করলে তুমি নিজে হাতে বানা খাও, সিম্পল। কিছুক্ষণ আগে একরকম মুডে ছিল, হঠাৎ মুড চেঞ্জ। সমস্যা কি? তোমার মা কি ঘুম থেকে উঠছে? হ্যাঁ, কেন? তার সাথে কিছুক্ষণ আগে তোমার কথা হয়েছে, তাই না? হয়েছে, কিন্তু তুমি কেন এত প্রশ্ন করতেছো আমার আম্মাকে নিয়ে? না, কোনো প্রশ্ন করতেছি না। ঠিক আছে, তুমি যাও। আর আমি তো এখন অফিসে যাবো, সকালে নাস্তাটা কি পাওয়া যাবে? মানে তোমার মায়ের অনুমতি সব। এত ঢং করতে হবে না, ঘুরায় পেঁচাও কথা বলতে হবে না। নাস্তা কেন থাকবে না? বানানো হয়েছে, রবিমা বানাইছে, টেবিলে দিতে বলতেছে। এই ভদ্রমহিলা মানে আমার শাশুড়ি 3 মাস হইলে আমার বাসায় আসছে, ফেরার কোনো নাম নেই। সংসারটা একদম তছনছ করে দিল। সে আসার পর থেকেই 3 মাসে আমার স্ত্রীর হাতে কোনো রান্না আমি আজ পর্যন্ত খাই নাই। ভাগ্য ভালো রহিমা ছিল, না হলে এখন নাস্তা বানায়, নাস্তা খেয়ে তারপরে আমাকে অফিসে যাইতে হতো। এর একটা ভিত করা দরকার। ধত্তেরি, আর ভাল লাগতেছে না। এই ভাইজানের শাশুড়ির লিগে তো আর পারা যাইতেছে না। হ, এই মহিলা আইসা পুরো সংসারটা নষ্ট করছে। 3 মাস ধরে আইসে যাওনের কোনো খবরই নেই। আরে ভাইজান কত ভালো মানুষ, আর এর কপালে কি ঝুঁকলো। ভাবিও তো ভালাই আছে, কিন্তু এই মায়ের খপ পরে পুরা পুরা নষ্ট হয়ে গেছে। একটা জিনিস চিন্তা করে দেখছো শ্রমিমা, ভাইজান নিজের বাসায় গরজামে থাকে, এটি সহ্য হয়? এরকম শাশুড়ি খালি যদি আমার হইতো না, আমি প্রতিদিন এই শাশুড়ির লগে রেসলিং খেলতাম। হ্যাঁ হয়েছে, আপনার খালি মুহে ফটর ফটর, কামের বেলায় আর নাই। এই বাসায় হ্যাঁ শাশুড়ি আনার পড়তে কাম খালি বাইরে গেছে, কাম 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 করতে 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 মরে যেতেছি না। যে ভাইজান ডাক্তার স্যার, হ্যাঁ, তো লাগাবে সপ্তাহে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে না? দেখো কিছু শোনো না, চলো নেক্সট উইকে কিন্তু আমার বার্থডে, আমরা কিন্তু অনেক বড় করে সেলিব্রেট করবো এবার, বুঝছো? আমার মানে আমার বার্থডে সেলিব্রেট করতে হবে? অপু, 10টা না 5টা না, একটা মাত্র শাশুড়ি তোমার, তারপর তো বড় করে সেলিব্রেট করতে হবে না? আর তাছাড়া আম্মাকে আমাদের এখানে আসে বলো, এই যে কতদিন পর আসছে কয়েকটা দিনের জন্য, তোমার কি মনে হয় আমি এত সহজে তারা যাইতে দিব? জীবনেও না। আর আমি বলছি তার বার্থডে এখানে হবে, সো আমরা এখন সেলিব্রেট করবো, প্ল্যান করতেছি তো। না, আমি বলছিলাম কি যে এখনো তো আমার শ্বশুর মানে তোমার আব্বা জীবিত। আমাদের এখানে যদি আমার জন্মদিন সেলিব্রেট করি, মানে আমার শ্বশুর মাইন্ড করবে না? ওনাকে বঞ্চিত করা কি ঠিক হবে? কি না, বুঝুই না আমার স্বপ্নটা, মানে আমার আমি যা বলবো তাই করবে, আমি না দেখলে যাবে না। আমার আম্মা আমার কথা থেকে সরবে না। আমি বলছি বার্থডে এখানে হবে মানে এখানে হবে, কি বল আম্মা? আরে তোর কথার উপর আমি কখনো কথা বলেছি? তুই যা বলবি তাই। সেটাই। এই শিব, আমি তো সব কিছু লিস্ট করে ফেলছি। এই রেস্টুরেন্টে 40 জন মানুষের ডিনার, ডিজে আর সাউন্ড সিস্টেম আর বাকি সব খরচ মিলাই দেখো 1,36,000 টাকা। মানে আমি যে কত সেভিংস করছি এবার, কোথাও কোনো বাজে খরচ না, সব কমায় কমায় একদম ঠিকঠাক একটা লিস্ট। একদম অনেক কমাইছো টাকা। মানে আমি যে তোমাকে কি দিয়ে মানে কিভাবে যে ধন্যবাদ জানাবো আমি কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। রানু, আসল কথাই তো ভুলে গেছি, কে কি তো ধরা হয় নাই। আমি না আসলে একটা স্টুপিড, কেক ধরা হয়। আচ্ছা শুনবো না, 40 জন মানুষের জন্য কেক কতটুকু হইলে হবে? 5-6 পাউন্ড হয়ে যাবে না? হ্যাঁ মা, 5-6 পাউন্ড হবে না? হ্যাঁ তাইলে বাজেটে একটু বাড়বে। আসলে 150 হবে তাই না? মানে 150 হবে। আমি কেকের বাজেটটা আমার আওয়াজ করছি না, চাঁদ নিয়ে পেলাম কি
1,85,000। 1,50,000 হ্যাঁ ঠিক আছে বুঝছো? হ্যাঁ আমি সব কিছু বুকিং দিয়ে দিচ্ছি দাওয়ারের। কোথায় We can't fix. Amma নিতে চাই না অপু। আপনারা কারা? অপু আমি যে রানু, কে রানো? তোমার স্ত্রী রানু। তুমি চিনতেছো না? আমার চিনতেছো না? আমার দেখো না আমি রানু। এই যে আমি তোমার শাশুড়ি শালা, তুমি আমাকে চিনতে পারতেছো না? প্রিয় শাশুড়ি। ভাইজান আমি আব্দুল, আমি তো আপনার বাসায় সব কাম করি, আমার চিনতে পারতেছেন না আপনি? ভাইজান আমি রহিমা, আমিও তো আপনার বাসায় কাম করি। এটা তো কি রহিমা, আপনার বাসায় কাম করি। আচ্ছা আপনারা থামেন তো, দেখলেন তো আবার রুগে আসছে স্যার। একটা সেন্সিটিভ পেশেন্টের সামনে এমনি কি করছেন আপনারা? এতে কোনো ব্রেনের উপর প্রেশার পড়ে। ও কি হয়েছে? ও আমার চিনতেছে না কেন? কারো চিনতেছে না কেন? ডাক্তার কি হয়েছে? ওনার যেটা হয়েছে এটাকে বলে আইডেন্টিফিকেশন ক্রাইসিস। তার মানে উনি সাধারণত পরিচিত কাউকে চিনতে পারেন না। ঘাবড়ানো কিছু নেই, উনি যদি পরিপূর্ণ রেস্ট নেয় আশা করি সব ঠিক হয়ে যাবে। তবে এমন কোনো কাজ করা যাবে না যাতে ওনার ব্রেনের উপর প্রেশার পড়ে। জি 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 কোনো প্রেশার দিব না। আপনাদের আরও কিছু বলে জেনে রাখা দরকার, ঠিক আছে? উনি যাই বলুক না কেন সব কথাতেই আপনাদের একমত পোষণ করতে হবে, না হলে ওনার মাথায় রক্তক্ষরণ হয়ে অনেক বড় ক্ষতি হতে পারে। এতে এমনকি রোগী মারাও যেতে পারে। হ্যাঁ, তাতে আপনার পুলিশি ঝামেলায় জড়াতে পারেন। তার পরিপূর্ণ বিশ্রাম দরকার। আরেকটা কথা, তার মেজাজ কিন্তু খিটখিটে থাকবে, কোনো রকম প্রতিবাদ করা যাবে না। আচ্ছা আমরা কোনো রকম প্রেশার দেবো না, কেউ দিব না, ঠিক আছে? আপনি বুঝতে পারেন না। ঠিক আছে, আমি তাহলে আজকে আসি, প্রয়োজন হলে আমাকে ফোন দিয়ে জানাবেন। ডাক্তার সাহেব ভাইজান, ভাইজান, ও ভাইজান ভাইজান, কি হয়েছে আপনার? ভাইজান, ভাইজান এদিকে একটু তাকান, আমি আব্দুল, আমার চিনছেন? ভাইজান রহিমা, আমি রহিমা, আপনার বাড়িতে সব কাম করি আমি। ভাইজান। যা আমার চিন্তাছেন না। ভাইজান আমারও কি চিনেন না আপনি? রহিমা কথা বললি তো ভাইজান খালি বেরোস হয়ে যায়। ভাইজান টেনশন করবেন না, আশা করি ঠিক হয়ে যাবে। সব তো সব ঠিক আছে। তুই আবার ফার্স্ট চাষ করে কান্না শুরু করি কেন? সামান্য একটা অসুখ, ইদিন ডিসচার্জ নিলে সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে তুমি যাও তো যাও। কালটা থামা তো, এক রাত ঘুমালে কালকে সকালে দেখবি সব ওকে, ঠিক আছে? কানবি না। ঠিক আছে ঠিক আছে। শোন তুমি না তুমি কোনো টেনশন করবে না, কয়েকটা দিন হ্যাঁ জাস্ট বেড রেস্ট নিবা, তাহলে একদম সুস্থ হয়ে যাবা। ডাক্তার বলছে কোনো রকম টেনশন নেওয়া যাবে না। আর তোমার কিসের টেনশন বলো তো? হ্যাঁ সব ঠিক আছে তো, দুশ্চিন্তার কিছু নাই। মাথাটা একদম ফ্রি করে রেস্ট নিবা খালি। তোমার কিছু লাগলে আমাকে ডাক দিও, আমি যে রান্না করেন। গেলাম।
নাথিং। ভাইজান ফলগুলো খায় নিস। আব্বা, আপনি এটা কোনো কথা বললেন? আব্বা এসব কি কইতেছেন ভাইজান? আপনি আমার কথা শুনেন আব্বা। আপনি তো জানেন আপনার মেয়ের আমি বিয়ে করে কতটা অসুখী। আপনি জানেন না? সত্যি করে বলেন, আপনি জানেন না? আস্তাগফিরুল্লাহ, এসব কি কইতেছেন? আপনি কি হয়েছে ভাইজান? আব্বা, আপনি যাই না শুই না, আপনার দরজাল মেয়ারে মিষ্টি মিয়া বলে আমার সাথে কেন বিয়া দিলেন? আমার জীবনটা আপনি কেন নষ্ট করলেন? জবাব চাই, দিতে হবে, জবাব দেন। ভাইজান আমি আব্দুল, আপনার শ্বশুর না। আব্বা, আপনি আপনার মেয়ের আমার লগে বিয়া দিছেন, ঠিক আছে, আমি মাইনা নিছি। তারপরে আপনার স্ত্রী আমার শাশুড়ি আমার বাড়িতে আপনি কিসের জন্য পাঠাইছেন? ঘসিটি বেগমের মতো স্ত্রী মানে আমার শাশুড়ি আর দজ্জাল আপনার মেয়ে, এই দুইজনকে নিয়ে আমি আমার জীবনটা তেজপাতা করে ফলাইতেছি। আমার জীবন শেষ, আমি আর পারতেছি না। এত বড় ক্ষতি আপনি আমার কেন করলেন, কেন করলেন বলেন আব্বা, জবাব দেন। আপনি এইরকম দুইটা আপদরে আমার গাড়ি কিসের জন্য চাপাই দিয়ে গেলেন? আপনি পার্সেল করে তাকে বিদেশে পাঠায় দেন, এই দেশে, এই ঘরে, এই সংসারে তাকে ঠাই নাই, ঠাই নাই। আমার কথা শোনেন, কিসের জন্য এই দুইটা আপদরে আমার গাড়ি চাপাইলেন? জবাব চাই, জবাব দেন। হাই হাই, ভাইজান তো পুরো পাগল হয়ে গেছে গা। আমার খবরটা দিতে হইব। আফা, আব্বা যাবেন না, আমার কথার জবাব দিয়ে যান। এই দুইটা আপদ আপনি আমার গাড়ি কিসের জন্য চাপাইলেন আব্বা? কিসের জন্য চাপাইলেন? কি বলিস? তারপর আর কি, আমার আপনার আব্বা মনে করে আপনার নামে ইচ্ছা মতো বদনাম করছে। আমার নামে ও কি কি বলছে? কইছে আপনি বলে একটা দজ্জাল মহিলা, আপনি ভাইজানের জীবনটা শেষ করে লেছেন। তারপর আর একটা কথা কইছে, আপনার নাম কি জানি কইলো ভাইজান। ও আফা মনে পড়ছে, গেঞ্জি বুকে বলে আপনার নাম থাকবো। ও আমার নামে এইসব বললো? তাইলে আমি আর কি কই আফা? আমার মনটা কয় কি আফা, ভাইজান এসব নর্মাল ডাক্তার না দেয়, আর একটা পাগলের ডাক্তার দেয়। এই, তোকে কি বলছো ও পাগল? হ্যাঁ, কত বড় সাহস! বেশি কথা বলবি না, একদম বেশি কথা বলবি না। তুই জায়গা থেকে, তোর এসব এসব কথা বলতে হবে না। আর একটা কথা, ওশিটি বেগম কেডা? খালাম্মা মনে হয় না? যা তোর এখান যা, আপনি যা। সর্বনাশ, জামাই এই সমস্ত কথা বলছে। আমি তোর আজকে দেখেই থাকবো। মা প্লিজ, তুমি না, তুমি এখন এসব আর করো না, কিচ্ছু করো না। তুমি জানো না শরীরটা ভালো না দেখে উল্টাপাল্টা কথা বলতেছে এইসব। আর ডাক্তার তো বলছে ওর সাথে যদি আমরা আরো উল্টাপাল্টা করি তাইলে ওর মাথা আরো উল্টায় যাবে। প্লিজ দয়া করো, এখন মাফ করো আমারে। ও আফা, ভাইজান আর একটা কথা কইছে, ভাইজান যদি মরে যায় তাইলে কিন্তু খালাম্মা শেষ। পুলিশ আয়া খালাম্মারে বাড়িতে বাড়িতে টানা লয়ে যাবো। তোকে না একটা চল মেরে স্বপ্ন দাঁত ফেলে দেবো। যাই এখান থেকে। যা। যে খালাম্মা যাইতেছি। ব্যাপারটা যখন খাওয়ার, জাস্ট এনজয়। আর সয়াবিন তেলটা নিশ্চিন্তে ছেড়ে দিন আমাদের হাতে। পুষ্টি, ভালো খান, ভালো থাকুন। কি শম্পা, তুমি আমার বেডরুমে চলে আসছো কেন? আমি তো তোকে নিষেধ করেছি। তুমি জানো না এই বাড়িতে আমার স্ত্রী থাকে? ভাইজান, আপনি এইসব কি কইতাছেন? আমি রহিমা। শম্পা, তুমি এই মুহূর্তে এখান থেকে চলে যাও। যে কোনো মুহূর্তে আমার দরজার স্ত্রী রানু ঘরের মধ্যে চলে আসবে, কেলেঙ্কারি হয়ে যাবে। আমি মানছি যে তোমার সঙ্গে আমার প্রেমের সম্পর্ক, কিন্তু সেটা অফিসে বা বাইরে।
আমার বেডরুমে না, প্লিজ তুমি যাও। ভাইজান, হায় আল্লাহ, আপনি তো পাগল হয়ে গেছেন। শম্পা প্লিজ যাও। তুমি কেন এখানে আমার বেডরুমে এতক্ষণ দাঁড়িয়ে আছো কেন? আমি বললাম না আমার স্ত্রী চলে আসবে, একটা ঝামেলা, একটা অশান্তি হবে, তুমি যাও। ভাইজান, আমি শম্পা না, আমি রহিমা, আপনাকে বাড়িতে কাম করি। শম্পা, আমার প্রেমের দোহাই লাগে, তুমি তো চলে যাও, কেউ যেন তোমাকে না দেখে। যাও 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 যাও, প্রেমের দোহাই লাগে, যাও। তুমি যাও প্লিজ, যাও যাও, যাও, প্রেমের দোহাই, যাও। প্রেমের দোহাই দিলে পৃথিবীর সব মেয়েরা কথা শোনে, শুধুমাত্র আমার স্ত্রী ছাড়া। এসব বলেছে তোকে উপর? হ আফা, আমি তো ডরে দৌড় দিয়ে গড়তে বাইরে এসেছি। ভালো করেছিস। আফা, আমার মনে হয় কি জানেন, ওই অফিসের মাইয়ার লোকে ভাইজানের ভালো সম্পর্ক চলে। ও আবল তাবল বলছে, এগুলো সব উল্টা পাল্টা। ডাক্তার বললো না ওর একটু মাথায় সমস্যা হয়েছে, তো তাই উল্টা পাল্টা কথা বলছে। আফা আপনি যাই কন, পাগল হইলে মানুষ আর মিথ্যা কথা কয় না, সত্যি কথাই কয়। আয় চুপ কর, তোকে কি বলছো ও পাগল? হ্যাঁ, তো বড় সাহস? যা তোর এখান থেকে, চোখের সামনে থেকে দূর হ, আর আসবি না। রানু, তুই এর কত সহ্য করবি? আজকে তুই যদি কিছু না বলিস আমি বলবো। মা প্লিজ, তুমি এখন ওর কাছে যেও না প্লিজ। তুই চুপ কর। মা আদর বলতেছি, থাক। খাবার পরিমাণ অপু, আর অপু, কোথায় তুমি? বলো তো আমি কে, বলো না। আর তুমি কি সত্যি চিনতে পারছো না? হ্যাঁ বলো, তুমি বলো আমি কে, বলো। এই তুই থাম। এই শম্পাটাকে, হ্যাঁ, অফিসে কার সঙ্গে টাঙ্কি মেরে বেড়াচ্ছ সেটা একটু ক্লিয়ার করে বলো তো আমাদের। কি ব্যাপার, কথা বলছো না কেন? উত্তর দাও। এই মহিলাকে এখানে কি চায়? অপু, তুমি কি বললে? আবার বলো দেখি। এই মহিলাকে এখানে কি চায়? ভাইজান, আপনার শাশুড়ি। আমার শাশুড়ি মানে তোর আম্মা? না না, আমার মা হইতেছে কিনিকা, ভাবি জানের মা। আমার 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 মা। এই চুপ, তুই রহিমা না? কাজের মেয়ে রহিমা না তুই? এই বাড়ির মালিক কে? ভাইজান আপনি। আমি তোকে নির্দেশ দিচ্ছি, 1 ঘন্টার মধ্যে এই মহিলাকে এই বাড়ি থেকে বের করে দিবি, কারণ এই মহিলার আচরণ ভালো না। অপু, তুমি মুখ সামনে কথা বলো। আমার মাকে তুমি ইনসাল্ট করছো, তুমি কিন্তু এভাবে কথা বলতে পারো না। এই তোর এত বড় সাহস, কাজের মেয়ে রহিমা, আমার সামনে আঙুল তুলে তুই কথা বলিস? তোর যদি এতই মায়া লাগে তাহলে এই মহিলার সঙ্গে তোকেও আমি এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। সারা জীবনের জন্যে এই বাড়ির দরজা বন্ধ হয়ে যাবে, তুই আর কোনোদিন এই বাড়িতে ঢুকতে পারবি না। এই তুমি কি ভেবেছো? তুমি কি ভেবেছো তুমি আমাকে যা বলবো, যা ইচ্ছা করবো আমি সব মেনে নিবো? আমি তোমার বিয়ে করাবো, তুমি আমাকে এভাবে বের করতে পারবে? আফা, আপা খালাম্মা, আপনারা কি শুরু করছেন? থামেন না। ডাক্তার কি কইছে মনে নাই? ভাইজান যাই কইব মাইনা নিতে হইব। কারণ আপনার প্লিজ এনতে চলেন খালাম্মা, চলেন। আপনারা যদি না যান ভাইজানের মাথাটা আরো গরম হয়ে যাবে, তারপরে আর উল্টা পাল্টা কথা মনে হইব। চলেন না আফা, চলেন। হ্যাঁ না তুই সব সবাই Do you want a night for? আমি এই বাড়িতে আর থাকবো না, আজকে চলে যাব। তুই আমার সাথে চল। আমি কোথায় যাবো, কেন যাবো? আমার সাথে আমাদের বাড়িতে? আমি কেন যেতে যাবো? আমি কোথাও যাবো না। ওপর এখন শরীরটা ভালো না, আমার এখানে থাকতে হবে, ওর আমাকে দরকার। তোর কি মাথা ঠিক আছে?
এরপরও তুই ওই ছেলের সাথে সংসার করবি? কেন করবো না? তা আমি ওকে ভালোবাসি। আর তোমার যদি আসলে যেতে ইচ্ছা করে, মানে তুমি চাও, তাহলে আমাকে এত বড় কথা বলতে পারলি? কেন পারবো না? কেন পারবো না? তুমি এই বাড়িতে আসার পরে আমার সংসারে অশান্তি শুরু হয়েছে। আমি কি কিছু দেখতে পাচ্ছি না? আমি জানি সবই। তাই তুমি প্লিজ এই বাড়ি ছেড়ে চলে যাও। আমাকে প্লিজ আমার মতো করে সংসারটা করতে দাও মা। রহিমা, হ্যাঁ মার ব্যাগটা গোছা তো। এই জাফা না কি বুঝে রাখছি। কফা আমার মনে একটা সিএনজি ডেকে কিনে দিই। যা দেখেন লাগবে না, আমি নিজেই চলে যেতে পারবো। ঠিক আছে, তাহলে তুমি এগুলো রেখে যাচ্ছ। Pfizer Rose কি করে দেখবেন না? ও সম্ভব নিশ্চয়ই শিক্ষি সুন্দর হয়ে গেছে। মানুষটি মায়ের যারা প্রেম না পৌঁছে দেন Pfizer চয়েস পাকি তার না বিয়োগিষ্ঠ সন্তান থেকে সুন্দর বুঝলাম। Pfizer'ın মাথায় একটু সমস্যা হয়েছে, তাই দিয়েছে যেতে ব্রেন্ড আমি মনে হয় সম্পূর্ণ তৈরি সুন্দর। এক লাখ লাখ আল্লাহ কথা বল। কার লগে? আর আমার পুরো কপালের লগে। মানে কি? বাইজানের অফিসে চাকরি করে সম্পা। হ্যাঁ নিশ্চয়ই সুন্দর, আর আমিও তার মতোই সুন্দর। খালি কপাল দোষে আমি এটা কার ভাইয়া আর হ্যাঁ চাকরি করে। ওরে ডং রে, শম্পা নামে যিনি আসছেন তিনি একজন শিক্ষিত মাইয়া, পড়ালেখা জানা একটা মাইয়া। আর তুই নিজের নাম লিখতে কলম ভাঙস 3 খান। আমার ডঙ্গের কথা কথা আমি সুন্দরী, তুই সুন্দরী না বান্দরী? হন ভাইজানের মাথা ঠিক নাই। সকালবেলা আমার এর শ্বশুর মনে করছে। খারাপ কিছু কয় নাই, আপনার বয়স আর হ্যাঁ শ্বশুরের বয়স তো কাছাকাছি। হ্যাঁ কি করলে তুই এটা? 8টার খবর একবারই হয়, আবার আগামীকাল আমি যাই, আমার কাম আছে। ওই শরীর কি মাথা মতো গেছে নি? কি করে গেল এটা? কই বয়স তো কমই লাগে, কোসে একটা ফোলা। এই সেরি খালি বেশি কথা কয়। ই আল্লাহ, ভাইজানের রুমে তো আবার যাইতে হইব, দেখে কিছু লাগে কিনা। হ্যাঁ সুমি, কেমন আছো তুমি? ভালো আছি ভাবি। হ্যাঁ কি অবস্থা? ভাইয়া নাকি অসুস্থ হয়ে পড়ছে না? হ্যাঁ মানে ওই যে একটু রেস্টুরেন্টে ঠিক হয়ে যাবে। তোমার হচ্ছে বলো না ভাবি, আমার হোস্টেল বলবো দেন আসলে ভাইয়াটি দেখতে আস। ভাইয়া ঠিক আছে, এত সুন্দর তো তাই চলে আসা। তুমি তোমার ভাইয়ের সাথে কেন হোস্টেলে থাকো? আমি না বুঝি না ভাবি আমার বাসির সাথেই কিন্তু আমার হোস্টেল, আর বান্ধবীরা একসাথে থাকি তো অনেক মজা হয়, আর ছুটিতে তো চলেই আসি। আচ্ছা ভাবি, ভাইয়া ঢুকে যাই। আরে না না না, তুমি আসছি দেখে আসো, বসো না। এখন ঘুমাচ্ছে তো, কারণ আজ ওই ভালো কিনা কি বলে ফেলে। কি বলবে মানে কি? মানে হচ্ছে এটাই হচ্ছে খুব ডাইরেক্ট ভয়েসে পুরো রান বুঝে না ডিস্টার্ব হয়ে গেলে নিয়ে অদ্ভুত পরে দেখা যাবে। মানে ঘুমাক না, ঘুমালে ঘুমাক, যদি সজাগ থাকি তাহলেই তো কথা বলবো। শুনে বুঝতেছো না কেন? মানে ডাক্তার বলেছে ওকে ডিস্টার্ব না করতে, কেউ অ্যালাউড না হবে, কেউ না, বুঝছো? বুঝতে পারছো তো তাই না? তাইলে তুমি একা করো, তোমার ওই যাও, ফ্রেশ হও, ড্রেস নাও, এটা সব
রহিমা ভাবি কেন আমাকে ভাইয়ের রুমে যেতে দিল না? নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে, তাই না? হাফা ও গন্ডগোল ভাই, এই বসে না আমি তোর সব ঘটনা কইতাছি। কি ঘটনা বল? কেমন আছো? তার কেমন থাকো? তোরা কেমন আছো? ওই আছি, ও কেমন আছে? ওর শরীরের অবস্থা কি রে? হ্যাঁ, ওই ফোন করে লোকে দেখা পিরাই ওষুধ লাগবো না। আসলে তো এখন দেখো খাওয়ানো লাগবো। দেখ হচ্ছে বলেন দেখে, আমি গ্রাম থেকে রওনা হয়েছি সেই বিয়ানডাইতে ভ্যানে, গঞ্জে এসে টেম্পু, বাজারে এসে বাস, তারপরে ঢাকাতে এসে চিনতে কত কষ্ট শুনে। আসসালামু আলাইকুম প্রভু, কেমন আছেন আপনি? কখন এলে? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি, এই তো এখনই এলাম। কষ্ট হয়নি কোনো আসতে? কষ্ট সেই কষ্ট, হ্যাঁ, গ্রাম থেকে রওনা হয়েছি সেই বিয়ানডাইতে ভ্যানে, গঞ্জে এসে টেম্পু, বাজারে এসে বাস, তারপরে ঢাকায় এসে সিএনজি, কত যে কষ্ট। হ্যাঁ জানি বুঝাই, তো ঝামেলা তো অন্য জায়গায়। হবে না কিসের ঝামেলা? আসসালামু আলাইকুম ফুবু আম্মা, ওয়ালাইকুম আপনি কেমন আছেন? আর কেমন থাকো? আইতে কষ্ট হয় না তো? হাইতে আবার কষ্টই নাই, কষ্ট কি সেই কষ্ট, সেই বিয়ানডাইতে রওনা হয়েছি ভ্যানে, গঞ্জে এসে টেম্পু, বাজারে এসে বাস, আর ঢাকাতে এসে সিএনজি, অনেক কষ্ট খেয়েছি। ফুপু সালাম আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি মা। অপুর এখন কি অবস্থা? অপু অপু ভালো আছে, জাস্ট ডাক্তার বলেছে একটু বেড রেস্টে থাকতে পুরোপুরি। আপনার আসতে অসুবিধা হয়নি তো? অসুবিধা সেই কি অসুবিধা, হ্যাঁ, সেই বিয়ানডাইতে রওনা হয়েছি ভ্যানে, তারপর গঞ্জে এসে টেম্পুতে, বাজারে এসে বাসে, তারপর ঢাকায় এসে আবার সিএনজিতে, অনেক কষ্ট করে আসছেন। তো তুমি কেমনে জান না? ও, আপনি প্রতিবার এভাবেই আসেন তাই। এইবার কষ্ট করে আসা খালি অপুর লেগা। অপু কেমন আছে? চলো অপুর একটু দেখে আসি। না না, অপুকে এখন দেখা যাবে না তো, একটু ঝামেলা আছে। কেন, কি যাবে না? ঘুমাচ্ছে। ঘুমাইছে ঘুমাক, আমি তোরে জাগাবো না, আমি দূরের থেকে খালি একটু দেখে আসুন। ফুফু, আমি বলতেছিলাম আপনি এত কষ্ট করে আসছেন, একটু বসেন, রেস্ট নেন, আর তার মাঝখানে একটু চা নাস্তা খান। আমি এরপরে আপনাকে নিজে নিয়ে যাব অপুর সাথে দেখা করতে, ঠিক আছে? এই বাবা, ফুপে চা নাস্তা দিতে হবে না? বাসু রানু আমারও উপর লোকে দেখা করতে দিতে চাইতেছে রে, আমি তো কিছুই বুঝি না। সব তো একটু উপর লোকে দেখা করে আহি। না না, ভাবি যেহেতু মানা করেছে এখন যাওয়া ঠিক হবে না, ভাবি যখন বলবে তখনই আমরা যাব। আর তুমি কিন্তু ভাইয়ের সামনে বেশি একটা যেও না, ভাইয়া কিন্তু তোমাকে দেখলেই অসুস্থ হয়ে যাবে। আরে তুই যা, কি কস? উপর লোকে দেখা করতে আমার আবার রানুর পারমিশন লাগবো? হ্যাঁ, আমি গেলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি জানি পড়বো, তুমি আমার কথা কখনো শুনবা না। আচ্ছা একটা কাজ করি, আচ্ছা আবুল ভাই আপনি একটু দেখে আসেন ভাইয়া কি করছে, তারপর না হয় আমি আর ফুফু যাবো। আচ্ছা এক কাপ চা কি অদ্ভুতভাবেই না পাল্টে দিতে পারে মুহূর্তটা। পুষ্টি চা, সম্পর্কে এক গাঢ় লিকার। ভাইজান কিছু লাগবো? ভাইজান কি ঘুমাইছেন? ও ভাইজান, ভাইজান আমি আপনার বাসার কাজের লোক, চিনছেন আমারে? আমি আব্দুল। আপনি অবশ্য আমারে আপনার শ্বশুর ভাবছিলেন, এখনো কি আপনার শ্বশুর মতো লাগতেছে আমারে? যাই হোক ভাইজান, আপনার ফুবু আম্মা আইছে, চিনছেন আপনার ফুবু আম্মারে?
আপনি যারা একদম সহ্য করতে পারেন না এই বেডি তো আয় পড়ছে ভাইজান। ফুবু আম্মা আপনারা দেখতে চায়, ডাইকা নিয়ে আসুন। ভাইজান দিয়ে কোনো কথা কয় না, তার মানে ডাইকা নিয়ে গেছে। যাই ডাইকা নিয়ে আসি। ও বাজান, বাজান, ও বাজান, কেমন আছিস তুই? তোর কি হয়েছে? তুই বলে কারণে শিখতে পারতাছিস না? হায় হায়, তাহলে কেমন হইব? ও বাজান, আমারে চিনতে পারতাছস? আমি তোর ফুফু। আমি তোর কথা শুনে অস্থির হয়ে গেছি বাজান। ও বাজান, আমি হেই বিয়ান গাইতে বাইরে এসে বিয়ানে গন্ধে এসব আছে, তারপরে ঢাকায় সিএনজিতে। ও আম্মা, গঞ্জে আয় যে আপনি টেম্পোতে উঠছিলেন, এটা তো মিস করছেন, কর নাই তো। টেম্পুতে জাঙ্গা। ও বাজান, তোর শরীর এখন কেমন বাজান? এই ড্রাইভার, তোমাকে না আমি নিষেধ করছি আমার বেডরুমে কাউকে ঢুকতে দিবা না। এই রাস্তার মহিলা কিভাবে ঢুকলো? হ্যাঁ, এখন একে বের করে দাও রুম থেকে, বের করে দাও। ও বাজান, এটা তুই কি করতেছ? তুই আমারে চিনতে পারতেছিস না? আমি তোর বুবু, আমি বাইরের লুকোবো কে? এই ড্রাইভার, তোমাকে বলছিলাম না যে আমার রেস্ট নেওয়ার সময় কেউ যেন এখানে না আসে। আর এই মহিলা এত কথা বলছে কেন? এই রাস্তার মহিলাকে হাতে কাছে টাকা পয়সা, খুচরা পয়সা দিয়ে বিদায় করে দাও। আর সে কিভাবে আমার বাড়িতে ঢুকলো? নিচে দারোয়ান ডিউটিতে ছিল না? দারোয়ানকে ডাকো, ওর চাকরি নট। যাও। খাইছে রে, আমি তো সরল আপনার শ্বশুর ছিলাম, অন খারাপ উপরে আমার ড্রাইভার বানাই দিলেন। ব্যাপক ডিমোশন, এনে থাকলে তো আরো ডিমোশন হয়ে যাব। না, এই রুমে থাম যাবো না। ফুফাম্মা, আপনি চলেন তো, আমার চলেন। না মা, আমি কোনা দিয়ে যাবো না। ও যা খুশি তাই তো আমাকে, তারপরে আমি যাবো। আমি আরে ফুফাম্মা, আপনি বুঝতেছেন না কি লেগে? ভাইজান কি কি কইতেছে? আমার একবার শ্বশুর কইতেছে, একবার কইতেছে ড্রাইভার। আপনার তো ডিমোশন অলরেডি হয়ে গেছে, এরপর কি না কি আপনার। ড্রাইভার, বেরাও। আমি যাবো না। আরে আসেন। আমার আমি রাস্তার মানুষ, অপরিচিত, যারা নিজের ব্যাটের বুলার মতো জানি এই করে এই কথা। এই তো আমি কেমনে সহ্য করবো? না পা, কিছু হয় নাই। ফুফু আমারে মানা করার শর্ত, হ্যাঁ ভাইজানের লগে দেখা করতে গেছি। ফুপু কিছু বললে কেন যে শুনেন না আপনি? হ্যাঁ, কি বলছে ফুপুর আবার? তেমন কিছু কয় নাই, একটু কথা শুনাইছে আর কি। ফুফু আমারে রাস্তার লোক, অপরিচিত লোক কইছে ভাইজান। তাও ভালো। তাও বলো মানে? না মানে, উপর তো মাথা ঠিক নাই, কখন যে কি বলতেছে সেই হিসাবে তো কমই বলছে আপনারা, তাই না? বম্মা, আপনি কি এমন এনে থাকবেন নাকি যাবেন না? অনেক চন্দ্র এই বাড়িতে থাকুম না, এই অপরিচিত বাড়িতে আমি কে লিখে থাকুম? আমি কেন আমি যাবো গা? বম্মা যাও নেই ভালো, হ্যাঁ থাওনার দরকার নাই। তাহলে আমি এক কাম করি, একটা সিএনজি ডাকি, আপনি সিএনজিতে উঠেন, সোজা সিএনজিতে সেটা বাস স্টপ, তারপর বাস স্টপে যে একটা বাসে উঠবেন, বাসে করে সোজা যাবেন গা গঞ্জে, গঞ্জে যাওয়ার পর একটা টেম্পোতে উঠবেন, টেম্পোতে ফটফট ফটফট করে যাবেন গা বাজারে, বাজারে যে ভ্যান আছে ভ্যানে উঠবেন, ভ্যানে সেটা সোজা গ্রামে চলে। এই ছেড়া, তুই কি আমার লোকে মস্করা করস? হ্যাঁ, আমি যদি সব কিছুই ভাড়া করে গ্রামে যেতে পারি, তাইলে তো সিএনজি ভাড়া করে দাম লাগবো? হ্যাঁ, আমার সিএনজি আমি ভাড়া করতে পারবো, থাকুম না আমি এই ব্যক্তি। আমি এই ব্যক্তি থাকুম না।
রইবা ভাইজানের এই বেড়ানটা হতে ভালো হয়েছে না রে? কি কোন আপনি এইসব? বাইজানের মতো ভালো একটা মানুষের এমন একটা ব্যারাম হইছে, বালা কেমনে হইলো? আর ওই হিসাবে কই নেই। এই যে যেমন দেখ, ভাইজানের শাশুড়ি মাসের পর মাস এই বাসার মধ্যে থাকে। ভাইজানের বিরুদ্ধে কি করে জানোস না? ভাইজানের বিরুদ্ধে ভাবিরে কুপরামর্শ দিয়া ভাইজানের নিজের বাসায় ভাইজানের ঘর জামাই বানায় রাখছিল। ভাইজান কষ্টে এই কথা কাউরে কইতে পারতো না। এই রোগটার কারণে ভাইজানের মেজাজটা সবসময় থাকে গরম। হ্যাঁ কাউরে চিনে না, আর না চিনার কারণে হ্যাঁ শাশুড়িরে হ্যাঁ কি শাল্টিংটা এনে দিল। হ ঠিকই কইছেন, এই শার্টিং এর কারণেই তো ঘর থেকে বাইরে হয়ে গেছে আমাগো শান্তি। আবার দেখ ভাইজানের ফুটবল কয়দিন পর পর বাসার মধ্যে আয়, আউনের পর কি হয় আমগো সবাই জ্বালায়া জীবনটা তেজপাতা করে লাই। ভাইজান কিন্তু আর ফুটবল মারও চিনতে পারে নাই। হ্যাঁ ওর শাল্টিংটা দিচ্ছে, হ্যাঁ ও খায় না খায় মাখছে। হ ঠিকই কইছেন, বাইজান খালি একটার পর একটা ছক্কাই মারতাছে, কিন্তু ভাবির লোকে মোটেও এই কাজটা করা বাইজানের ঠিক হয়ে নেই। আরে ভাইজান কি ইচ্ছা করে করতেছে নাকি? হ্যাঁ তো অসুস্থ। আর তুই ঠিকই কইছিস, ভাবি ভালো মানুষ। হ্যাঁ মার খপরে ফিরে এমন হয়ে গেছে। আল্লাহ বাইজান রে তাড়াতাড়ি সুস্থ করে দিক। হরে আমিও হেই দোয়াই করি, আল্লাহ রে সুস্থ করে দেখ। এই যন্ত্রণা লাগতেছে না। কাম কর কত হেজন দিন দেখি আব্বা, তুমি এখনো যাওনি? তোমাকে আমি যেতে বললাম। না যাইবে। আমাকে কেন যেতে বলছো? তোমার ওয়াইফের ভয়ে? খুব সমস্যা হবে, অশান্তি হবে। আমার স্ত্রী খুব ভয় করে। হ্যাঁ মানে তোমাকে টর্চার করে? হ্যাঁ ভয়ঙ্কর, মানে ভয়ঙ্কর। সে আমাকে শেষ করে দেয়। একদিন হয়েছে কি, আমি আমার স্ত্রীকে একটা শাড়ি উপহার দেবো ভেবেছি। তারপর অফিস থেকে তাড়াতাড়ি বের হয়ে আমি শাড়ি কিনতে গেছি। আমি তো ভালো শাড়ি চিনি না, তারপরও শাড়ির মার্কেটে গিয়ে আমার মতো করে আমি একটা শাড়ি কিনেছি। সেই শাড়ি নিয়ে বাসায় এসেছি। তারপর 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 টুংটাং টুংটাং কইমে চাপ দিই। কোথায় ছিল? তুই তো অফিস থেকে আসলাম। তাই তোমাকে ফোন করে যখন না পেয়ে আমরা অফিসে ফোন করলাম, তখন জানতে পারলাম তুমি 4টার সময় অফিস থেকে বেরিয়ে গেছো। কিন্তু আমাকে তো কিছু বলনি। হ্যাঁ কোথায় ছিলে তুমি? আমাকে কেন বলনি বলো? আসলে আমি বিষয়টা তোমাকে খুলে বলছি, মানে কি ঘটেছিল আগে শোনো। আসলে কি, আসলে তুমি এখন আমাকে মিথ্যা বলছো, কারণ লাস্ট যখন তোমার সাথে কথা হয়েছে তুমি বলছো তুমি অফিসের নিচে। আসলে না, তুমি তখন মানে তার অনেক আগে অফিস থেকে বের হয়ে গিয়েছো। নিশ্চয় কোনো ঝামেলা আছে, বুঝেছিস? একদম ছাড় দিবি না, তাহলে আর পরে সামলাতে পারবি না। নানু আমার পুরো কথাটা আগে শোনো। পুরো কথা মানে কি? পুরো মিথ্যে কথা তো। শুনো অপু, আমি না তোমার মিথ্যা কথা শুনতে শুনতে টায়ার্ড হয়ে গেছে, আর পারবো না। সেদিন তুমি এসে আমার মানে
তোমার ওয়াইফের জন্য কিনেছিলে। হ্যাঁ, তো তুমি তোমার ওয়াইফকে বলনি কেন? বলতে চেয়েছিলাম, কিন্তু অনেক চেষ্টা করেও বলার সুযোগ পাইনি। শেষ পর্যন্ত আমি শাড়িটা আমার কাছে লুকিয়ে রেখেছি। কোথায় রেখেছো তুমি? এই আলমিরার মধ্যে আমার যে পার্ট সেখানে আছে। তো তুমি সরাসরি তোমার ওয়াইফকে বললেই তো পারতে। কেন বলবো? আমার মনে হয় সারপ্রাইজ দিতে ইচ্ছা করে না, সেই জন্য আমি বলিনি। আর সে কারণে এই বিপত্তি, একটা ঘটনা ঘটে গেল। এরকম আরেকটা ঘটনা আছে, শুনবে? বলো। আমি অফিস থেকে তাড়াতাড়ি বেরিয়ে আমার স্ত্রীর জন্য অনেক গিফট কিনেছি। কিনে বাসায় এসে নিজের হাতে বাসাটা সাজাচ্ছিলাম। আমার একমাত্র উদ্দেশ্য ছিল আমার স্ত্রীকে খুশি করা। ওহো, এটা কি করছো? হ্যাপি বার্থডে টু ইউ, তোমার জন্য সাজালাম। কিন্তু তুমি এসব কেন করছো? তোমার জন্মদিন না, তোমার জন্য সাজালাম, সেলিব্রেট করবো। দেখো তুমি আগে গোল্ডের মা আমার বার্থডে তেমন জন্য গিফট এনেছে। এটা দেখো না, কত সুন্দর। 5 ফুল গোল্ডের, জানো? কেমন লেগেছে তোমার? হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। শুনো, তুমি তাড়াতাড়ি রেডি হও, আমরা বাইরে যাচ্ছি। মা ডিনারে নিয়ে যাচ্ছে, আমার বার্থডে ট্রিট। কি বলছো? তোমার জন্য আমি এত কষ্ট করে সাজালাম, কেক আনলাম, কেক কাটবে না? আরে রাখো না তোমার কেক, ওখানে তো কেক থাকবে। মা সব কিছু অ্যারেঞ্জমেন্ট করেছে, বুঝতে পেরেছো? এসব নিয়ে টেনশন করো না তুমি, তাড়াতাড়ি রেডি হও। আর বলো, সত্যি আমার অনেক বানিয়েছে না? সুন্দর লাগছে না? মার চয়েস না এত ভালো, এত খুশি লাগছে আমার। কেকটা কেটে যায়। হ্যালো, থ্যাংক ইউ দোস্ত। আর না না, বাসায় সেলিব্রেট করছি না, মা সব কিছু আয়োজন করেছে আমার জন্য ট্রিট বার্থডে। শোন না, তুই আমাকে এত সুন্দর একটা নেকলেস দিয়েছে মা। জানো শম্পা, আমি আমার স্ত্রীর জন্মদিনে গিফট করার জন্য এই ছোট্ট স্বর্ণের চেনটা কিনেছিলাম, কিন্তু আমার শাশুড়ির কাছ থেকে পাওয়া অনেক ভারী স্বর্ণের একটা নেকলেস পেয়ে ও এত খুশি ছিল, আমি আর তখন ওকে সামান্য পাতলা চেনটা গিফট করতে সাহস পাইনি। মনে হয়েছিল যে ও এটা পছন্দ করবে না। আমার খুব লজ্জা হয়েছিল, তাই ওকে না দিয়ে আমি আমার কাছে লুকিয়ে রেখেছিলাম। তোমার না তখনই রানুকে গিফটটা দেওয়া উচিত। রানু তোমার এই গিফট পেলে তার মায়ের দেওয়া ওই দামি নেকলেস ছুঁড়ে ফেলে দিত। তোমার গিফটের কাছে পৃথিবীর শত দামি গিফট রানু কাছে ফিকে। হয়তো তুমি বুঝতে পারনি। আচ্ছা, তুমি না এখন থেকে রানুকে সব কিছু বলে দিবে,
যখন যা মনে হয় সব বলবে। আর আমিও ওকে বলে যাব তোমাকে যাতে আর কিছু না বলে। আমার বিশ্বাস ও আজকের পর থেকে না তোর সাথে আর কখনো খারাপ ব্যবহার করবে না। না না শম্পা, তুমি আমার স্ত্রী রানুকে কিছু বলতে যেও না। ও খুব বদরাগী, ও আসলে কোনোদিনই শুধরাবে না। এত কিছুর বড় যদি তোমার ওয়াইফ না শুধরায় না, তাহলে তোমার উচিত আসলে শম্পাকে বিয়ে করে ফেলা। কারণ রানু, এসো। তুমি কি মনে করেছ আমি মানসিকভাবে অসুস্থ? মানে আমি আসলে সরাসরি কখনোই তোমাকে এই কথাগুলো বলতে পারতাম না, মানে স্বাভাবিকভাবে তো বলতে পারতামই না। তুমিও আমার কথা শুনতে না, সেই জন্যই আমি মানসিকভাবে অসুস্থতার ভান করেছি। তোমার কিছু হয়নি? আমার কিচ্ছু হয়নি, আমি পুরোপুরি সুস্থ। আমি অভিনয় করেছি। ডাক্তার কি বললো তা? ডাক্তার আমার বন্ধুর ছোট ভাই, ও আমাকে হেল্প করছে। হ্যাঁ, হেল্প করেছে। আমি সরি, আমি এরকম না করলে দোষ আমার, তাই না? আমি তোমাকে বুঝি না, এই জন্য তোমার এরকম করা হয়ে গেছে। আই এম সরি। দেখো রানু, আমি খুবই বোকাশোকা মানুষ, কিন্তু আমি যে তোমাকে ভালোবাসি তার মধ্যে কোনো খুঁত নেই। আর আমি অনেক স্ট্রাগল করে বড় হয়েছি, তো তাই তোমার এই অপচয়গুলো আমি সহ্য করতে পারি না। আমি না তোমার এই সহজ সরল সুন্দর ভালোবাসাটাকে বুঝতে পারিনি, মূল্যায়ন করতে পারিনি। আমি উল্টা অপমান করেছি। তুমি না আমাকে মাফ করে দাও প্লিজ। আমি প্লিজ। তোমার এই কথাগুলো যদি সত্যি হয়, সত্যি যদি তুমি আমাকে ভালোবাসো, তাহলে এই মুহূর্তে আমি পৃথিবীর সবচাইতে সুখী মানুষ। সুখী মানুষ সবসময় রেয়ার, আমি সেই সুখী মানুষ। রেয়ার হলেও তুমি একা একা সুখী না, একা একা সুখী হতেও পারবে না। আমরা কাপল, আর আমরা সুখী কাপল। আমি তো তোমাকে ভালোবাসি। আমার আর ভুল বুঝবো না, মানে তুমি আমাকে বুঝে আর বলবা। আচ্ছা, তাই গিফটটাকে নিয়ে আমার গিফট আমি আবার নিবো না, এটার সাথে একটা নাকে তো নিব। আচ্ছা, লভ ইট কিনে দেবো, ঠিক আছে?